কালকে তো একই যুক্তি বিজয় মাল্যা এবং মেহুল চোকসিও দেবে, বলবে মমতা ব্যানার্জিও বলছে আমার টাকা নেই তাই ওর দিয়ে দেবে না, আমিও বলছি আমার টাকা নেই তাই ব্যাংকের টাকা শোধ করবো না। বিজয় মাল্যা এসে বলবে যে চলো আমাকে আমার নামে ধন্য ধন্য করো। আপনি বলছেন আমার টাকা নেই। 16 মে 2025 যে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছিল প্রথম 25% এরিয়া দিয়ে দিতে হবে, তারপরে এমএ ফাইল করে বললেন আমার টাকা নেই। আজও এমএ ফাইল করে একই কথা বলছেন। আপনি আজকে বলতে পারেন না যে আমার টাকা নেই, টাকা নেই আপনি নবান্ন বিক্রি করবেন। আইপ্যাক তো কালকে বিজেপির হয়ে কাজ করবে। কেরলের এসডি অফিসের কর্মী, বিডিও অফিসের কর্মী, ডিএম অফিসের কর্মীও কাজ করছে, পশ্চিমবঙ্গের এসডি অফিসের কর্মী, বিডিও অফিসের কর্মী, ডিএম অফিসের কর্মীও কাজ করছে। পার্থক্য কি? কেরলের কর্মীরা কাজ করার পরে নাম বাতিল হয় না, আর পশ্চিমবঙ্গের কর্মীরা কাজ করার পরে নাম বাতিল হয়। যে নাম বাতিল হয়, উনি তারপরে আবার মাঝে সুপ্রিম কোর্ট গিয়ে বলেছিলেন জয়লাভ হয়ে গেছে। আচ্ছা, ওনার জয়লাভের পরে 34 লাখ লোকের নাম বাতিল হয়ে গেছে। ক্রেডিট নেওয়ার সময় আমার সিআইডি দিয়ে বলছেন এখন আমার আন্ডারে পুলিশ নেই। দেখুন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কেন? তার কারণ দেখো যুক্তিসঙ্গত কারণ রয়েছে। দেখুন, 15 বছরের সরকার, প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া আছে এক। তৃতীয়, এই যে দুর্নীতি, একেবারে চিটফান্ড থেকে শুরু করে চাকরি দুর্নীতি, একটার পর একটা দুর্নীতি, এর ফলে সেটা এই প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া সেটা আরো বেশি প্রবল হয়েছে। তৃতীয়, এখানে না জনগণ মাথায় তুলে নেবে, কখন হাতটা ছেড়ে দিয়ে ধপাস করে মাটিতে ফেলে দেবে আপনি জানেন। এখন ডিএর অলরেডি রায় হয়ে গেছে। সেই রায়ের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত 7বার হারার পরে তারা আবারও চেষ্টা করছেন বিষয়টাকে একটু ডিলে করা। এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের কি রায় রয়েছে? 25% এরিয়ার দিয়ে ইমিডিয়েট মিটিয়ে দিতে হবে। ফার্স্ট ইনস্টলমেন্ট কমিটি নির্ধারিত, সেটা 31 মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে। আর বাকিটা কমিটি নির্ধারিত ইনস্টলমেন্ট ওয়াইজ মিটিয়ে দিতে হবে। জাস্টিস ইন্দু মালহোত্রা কমিটি 7বার মিটিং এ বসেছে। 4th মিটিং এবং 6th মিটিং এ নির্দিষ্টভাবে বলা রয়েছে যে তারা যে পোর্টাল তৈরি করেছে সেই পোর্টালের তথ্য কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অর্থাৎ মলয় মুখোপাধ্যায় এবং শ্যামল মিত্রদের জানাতে হবে। রায়ে কোথাও বলা নেই গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি এবং পেনশনার তাদের জন্য আলাদা আলাদা ট্রিটমেন্ট হবে। কারোর জন্য গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি কর্মচারীদের জন্য তাদের জিপিএফ এ টাকা ঢোকে যাবে, গ্রুপ ডি এর জন্য ক্যাশে হবে, পেনশনারদের তাদের দেওয়া হবে আলাদা আলাদা ফরম্যাটে দেওয়া হবে। কারোর জন্য জিপিএফ অ্যাকাউন্টে ঢুকবে, কারোর জন্য ক্যাশে পেমেন্ট হবে। রায় বলেছিল না 25% এরিয়ার দিয়ে ইমিডিয়েট মিটিয়ে দিতে হবে। মিটিয়ে দিয়েছেন। কি অনুযায়ী মিটিয়ে দিতে হবে? রোপারুল 2009। রোপারুল 2009 এ কি বলা আছে? 1982 = 100, এটাকে বেস ধরে 536 কে বেস ধরতে হবে, দিয়ে ক্যালকুলেশন করে ডিএ মিটিয়ে দিতে হবে। এরা কি করেছে? 536 এর জায়গায় অল্টার করে 605 করেছে। কেন? এই যে 536 কে 605 করার ফলে মূল্য বৃদ্ধি কম দেখানো যাবে। কারণ হিসাবটা 605 থেকে কতটা দাম বাড়লো, 536 থেকে বেড়ে 700 হওয়া মানে অনেকটা দাম বেড়েছে, আর 605 থেকে 700 হওয়া মানে কত 95 দাম বেড়েছে, ফলে কম দাম বেড়েছে। তাহলে এই কম দাম বেড়েছে, কম মূল্য বৃদ্ধি ঘটেছে, এটা বোঝানোর জন্য ওরা যে বেস পয়েন্ট সেটাকে অল্টার করে হায়ার করে দিবে। সেটা করলে কি হবে? সুবিধা হবে, কম দিয়ে দিতে হবে। এই যে মলয় বাবু তিনি যে পরিমাণ টাকা পেয়েছেন তার থেকে মানে সেটা হচ্ছে ওনার প্রাপ্য টাকার 45%, 55% রায় অনুযায়ী পাবে, এখনো পর্যন্ত পাননি। তাহলে এই টাকাটা কে দেবে? রাজ্য সরকারকে দিতে হবে। আপনি যদি মনে করেন না এটাকে আমি বাইপাস করে যাব, হবে না। কারণ প্রতি মাসের হিসাব, ধরুন আপনাকে হিসেব মানে মূল রুলটি বলি। মূল রুলে কি বলা ছিল? মূল রুল জ্যোতি বসু এবং অসীম বুদ্ধদেব ভট্টাচার্য এবং অসীম দাশগুপ্তের সরকার, জ্যোতি বসুর আমলে 1998 সালের রূপা একই ফর্মুলাতেই দিয়ে দেওয়া হতো। বুদ্ধদেব ভট্টাচার্য অসীম দাশগুপ্তের সরকার রোপারুল 2009 সালে নিয়ে এলো 23 ফেব্রুয়ারি 2009। একই দিনে 3টে মেমো বেরোলো, 1690F, 1691F এবং 1692F। 3টে মেমোর কনজয়েন্ট রিডিং কি? আন্ডার আর্টিকেল 309 এই রোপারুল ফ্রেম হলো, ফলে এটা একটা সাংবিধানিক ভাবে এনফোর্সেবল
একেবারে স্ট্যাটুটরি রাইট। কলকাতা হাইকোর্ট বলল লিগালি এনফোর্সেবল রাইট বলে ডিএ কে অভিহিত করলো, এবং সেই রোপারুল 2009-এ বলা আছে ডিএ দিতে হবে এআইসিপিআই অনুযায়ী, এবং 1982 ইজ ইকুয়াল টু 100, 536 কে বেস ধরে তোমাকে ডিএ ক্যালকুলেশন করতে হবে। এটা একটা মেমোতে বললো। ওই মেমোতেই এটা রুল 3-তে বললো। আর ওই মেমোতেই বলে দিল যে ওই একই দিনের মেমোতে যে 2006 সাল থেকে 2008 সালের মধ্যে এরিয়ার ডিএ দেওয়া হবে না, কারণ 2009 সালে মেমো বেরোলেও রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়া হয়েছিল। 2006 থেকে এটা লাগু হবে। 6 থেকে 8 এরিয়ার ডিএ দেওয়া হবে না। 8 থেকে 9 পর্যন্ত কত শতাংশ হবে একদম মান্থ টু মান্থ বেসিসে বলা আছে, ওদের 2%, তারপর 6%, 8%, এই করে করে আপ টু 16% অনওয়ার্ডস বলা আছে। তার মানে কি তারপরে হিসাবটা এআইসিপিআই অনুযায়ী হবে। এখনো পর্যন্ত রাজ্য সরকার কর্মচারীদের এআইসিপিআই মোতাবেক ডিএ না দিয়ে তারা কি করছে, তাদেরকে এখনো পর্যন্ত বঞ্চনা করার জন্য এই বেসটাকে চেঞ্জ করে নিচ্ছে, ইভেন সুপ্রিম কোর্ট রায়ের পরেও। প্রতি মাসে আমাদের কাছে হিসেব রয়েছে। ধরুন জানুয়ারি 2010 রাজ্য সরকার কত টাকা ডিএ দিয়েছে, আর জানুয়ারি 2010 এআইসিপিআই অনুযায়ী কত টাকা ডিএ হওয়া উচিত, আমাদের কাছে নির্দিষ্ট মান্থ টু মান্থ বেসিসে হিসাব রয়েছে, এবং তার ফলে কত টাকা ডিউ হয়ে যাচ্ছে, এরিয়ার হচ্ছে। রাজ্য সরকার পার পাবে না। প্রতিটি মাসের এরিয়ার দিয়ে একেবারে কড়াই গন্ডায় প্রতিটি কর্মচারীর জন্য মিটিয়ে নেওয়া হবে। সরকারে যেই থাকুক, আপনি বলছেন আমার টাকা নেই, 16ই মে 2025 যে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছিল প্রথম 25% এরিয়ার দিয়ে দিতে হবে, তারপরে এমএ ফাইল করে বললেন আমার টাকা নেই, আজও এমএ ফাইল করে একই কথা বলছে। আরে কালকে তো একই যুক্তি বিজয় মাল্লিয়া এবং মেহুল চোকসিও দেবে, বলবে মমতা ব্যানার্জিও বলছে আমার টাকা নেই তাই ওর দিয়ে দেবে না, আমিও বলছি আমার টাকা নেই তাই ব্যাংকের টাকা শোধ করবো না। বিজয় মাল্লিয়া এসে বলবে যে চলো আমাকে আমার নামে ধন্য ধন্য করো। আরে সে যখন টাকা ধার নিয়েছে তার স্ট্যাটুটরি অব্লিগেশন তৈরি হয়েছে। সেরকম কর্মচারীদের রোপারোল 2009-এর সাপেক্ষে যেদিন মহামান্য বিচারপতি দেবাশিস করগুপ্ত এবং মহামান্য বিচারপতি শেখর ববি সরাফের বেঞ্চ বলে দিয়েছিল যে ডিএ লিগালি এনফোর্সেবল রাইট, যখন আপনার স্ট্যাটুটরি অব্লিগেশন তৈরি হয়েছে আপনাকে দিতেই হবে। আপনি আজকে বলতে পারেন না যে আমার টাকা নেই, টাকা নেই আপনি নবান্ন বিক্রি করবেন, টাকা নেই আপনি যেভাবে পারবেন দেবেন, আপনার স্ট্যাটুটরি অব্লিগেশন। কালকে যদি কেউ ব্যাংকে টাকা ধার নেয়, তার কোলাটারাল সিকিউরিটি যা আছে সেটা বিক্রি করবে। সরকারটাই কোলাটারাল সিকিউরিটি, সরকারের যা আছে নবান্নটা থেকে শুরু করবে। ওটা তো অ্যাকচুয়ালি বস্ত্র ব্যবসায়ীদের জন্য ভবন ছিল, ও গিয়ে দখল করে নিয়েছে। হাওড়ার যারা গামছা বিক্রি করতো, লুঙ্গি বিক্রি করতো, তাদের জন্য ইয়ে ছিল, তাদের জন্য ওটা বিপণন কেন্দ্র হতো। ওখানে গিয়ে আপনি গামছা লুঙ্গি কিনতে পারতেন, বিক্রি করে দেবেন, আমরা গিয়ে সবাই মিলে গামছা লুঙ্গি কিনে নিয়ে আসবো ওখান থেকে। পশ্চিমবঙ্গের মানুষ গামছা লুঙ্গি কিনে নিয়ে আসবে, মশারি কিনে নিয়ে আসবে। কিন্তু সেটাকে না করে সেটাকে আপনি গিয়ে দখল করলেন, কর্মচারীদের দিয়ে দিলেন না, যেখানে পারবেন নবান্ন বিক্রি করে দিন আর অন্য কিছু বিক্রি করে দিন, দেবেন কর্মচারীদের। ভোটের আগে কয়লা কেলেঙ্কারির তদন্তে আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা বিনেশ চান্দেলকে ইতিমধ্যে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একদম পিএমএল এর অধীনে হেফাজতে নেওয়া হয়েছে তাকে ইতিমধ্যেই। প্রায় 50 কোটি টাকার তছরূপ, ভয়ঙ্কর সব অভিযোগ আইপ্যাকের বিনেশ চান্দেলের বিরুদ্ধে, এমনটাই দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। এই ঘটনায় আপনার প্রতিক্রিয়াটা ঠিক? দেখুন, আমি একটা এই ঘটনায় আমি কালকেও অন্য একটি চ্যানেলে বলেছি, নিউজ চ্যানেল। দেখুন, এই আইপ্যাক এর মতো কোম্পানিটা অসুবিধা আছে, আর একটা কিছু সুবিধাও আছে। সুবিধা কি? সুবিধা হচ্ছে ইনস্ট্যান্ট আপনি কিছু ভোটে কিছু সাফল্য পেতে পারেন বিভিন্ন নির্বাচন, এবং তার উদাহরণ গোটা ভারতবর্ষ জুড়েই রয়েছে। এরা কার হয়ে কাজ করেন? এরা কংগ্রেসের হয়েও কাজ করেছে, এরা বিজেপির হয়েও কাজ করেছে, এরা আম আদমি পার্টির হয়ে কাজ করেছে, এরা তৃণমূল কংগ্রেসের হয়েও কাজ করেছে বা করছে। এরা মূলত যেটা করে সেটা কি করে? ডাটা অ্যানালিসিস, বুথ লেভেল মাইক্রো ম্যানেজমেন্ট, প্রোপাগান্ডা ছড়ানো, মানে বা তার ইস্যু তৈরি করা, এইগুলো তাদের কাজ। আগে কি হতো? আগে নেতা তৈরি হতো কি, প্রথমে নিচু স্তরে কাজ করতো, তারপরে সে তার থেকে একটু বড় স্তর পেতো, তার থেকে একটা বড় স্তর পেতো, অর্থাৎ বটম আপ পদ্ধতিতে নেতা একটা অর্গানিক মেথডে তৈরি হতো। এখন কি হচ্ছে? টপ ডাউন মেথড, উপর থেকে প্যারাট্রুপার নেমে পড়ছে, এই অমকের ভাইপো নেমে পড়লো, এই অমকের বেটা নেমে পড়লো, এই অমকের বিটি নেমে পড়লো, এবার প্যারাট্রুপার হয়ে নেমে পড়ছে, দিয়ে তাদের হয়ে বুথ লেভেল ম্যানেজমেন্ট কে করে দিচ্ছে? আইপ্যাক।
কে করে দিচ্ছে? একটা কর্পোরেট সংস্থা। ফলে প্যারাটুপার টুপ টুপ করে নামছে। এবার এই প্যারাটুপার তো আর রাজনীতির ভবিষ্যৎ হতে পারে না। ও না মাটি চেনে না কিছু চেনে। দেখুন, মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমার হাজার অভিযোগ থাকতে পারে বা হাজার কথা থাকতে পারে, কিন্তু এটা তো সত্য কথা, মমতা ব্যানার্জি এই যে বটম আপ পদ্ধতিতে নেতৃত্বে উঠে এসছে, তার কারণ সে কালীঘাটের থেকে শুরু করে তার যে লড়াই, এই লড়াই তো অস্বীকার করা যাবে না, কেউ কেউ করতে পারবে না। সে কিন্তু সেদিন যেদিন মমতা ব্যানার্জি এই লড়াই করছিল সেদিন কোনো আইপ্যাক ছিল না। আজকে আইপ্যাক কেন দরকার হয়েছে? কারণ আজকে প্যারাটুপার টুপ টুপ করে নামছে, সেই জন্য আইপ্যাকের দরকার হয়েছে। যেদিন মমতা ব্যানার্জি উঠেছে সেদিন কোনো আইপ্যাকের দরকার হয়নি। এই যে আইপ্যাকের প্রতীক জৈনের বাড়িতে ইডি যেদিন রেড করতে গেল, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বসে চলে গেলেন। তিনি কি বললেন? তিনি একটা কথা বলেছেন, এবং সেটা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক যুক্তি, যে আমাদের ডাটা ইডি নিয়ে পালিয়ে যাবে, আমাদের রাজনৈতিক তথ্য দিয়ে বেসিক্যালি ওরা অন্য জায়গায় সাপ্লাই করবে, এবং তার ফলে আমাদের যে রাজনৈতিক তথ্য সেটা সুরক্ষিত নয়। আমরা আমাদের রাজনৈতিক তথ্য সুরক্ষিত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে যাননি, তিনি তৃণমূল নেতৃত্ব হিসেবে গেছেন। এই যুক্তি তৃণমূল কংগ্রেসের পক্ষে ছিল। আচ্ছা, আপনি ভাবুন, আপনি যে আইপ্যাকের হাতে এই ডাটাটা তুলে দিচ্ছেন, সে আইপ্যাক তো কালকে বিজেপির হয়ে কাজ করবে, তারপরের দিন তো কংগ্রেস হয়ে কাটবে। আপনি একটা এই যুক্তি দিতে পারেন যে না না, মানে একটা কর্পোরেট সংস্থা, তারা তাদের এই সিক্রেসি বজায় রাখবে, যে কংগ্রেসের তথ্য কংগ্রেসের ভিতরে রাখবে, তৃণমূলের তথ্য তৃণমূলের ভিতরে রাখবে, বিজেপির তথ্য বিজেপির ভিতরে রাখবে। এর গ্যারান্টি কোথায়? আজকে ডাটা সেটা নিউ ওয়েল, আজকে ডাটাই মূল। আপনার সমস্ত ডাটা আপনি আইপ্যাকের হাতে তুলে দিয়েছেন, আপনার মানে দলের যা যা ডাটা আছে, তারাই মোটামুটি অনেক পলিসি পারলে বাইরে থেকে আপনার হয়ে গ্রহণ করছে। আপনি বলছেন সেই পলিসির ফলে আপনি সাফল্য পাচ্ছেন, কিন্তু আলটিমেট দিনের শেষে আপনার ডাটা কতটা সুরক্ষিত, এই প্রশ্ন উঠবে না? কেন্দ্রীয় এজেন্সি তল্লাশি নিয়ে ফের সরব তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন কালো টাকা নিয়ে পশ্চিমবঙ্গে বসে আছে, আর তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে হানা দিচ্ছে, প্রার্থীর বাড়িতে গিয়ে হানা দিচ্ছে, আমার প্লেনে হানা করেছে, সামনাসামনি লড়াই করতে পারে না, ওরা ভীতু কাপুরুষ সমস্ত বিরোধীদের। দেখুন, আমি তার থেকে বেশি উদ্বিগ্ন এই মুহূর্তে কার বাড়িতে আইটি রেড হলো আর কার বাড়িতে ওই ইডি রেড হলো, এটা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ খুব একটা বেশি আর আগে ওটা সেন্সেশন ক্রিয়েট করতে, এখন আর করে না। এরা এরা নিত্য নৈমিত্তিক ঘটনা, কারণ হচ্ছে চোরেদের রাজ্যে ওইরকম হয়। ফলে এখন কিছু লোকজন চুরি করে করে মানে এই প্রশাসনটাকে একেবারে বিভিন্ন স্তরে চোর ঢুকিয়ে ঢুকিয়ে বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে সে চাকরি চুরি, বালি গরু সবকিছুই, মানে চুরি চুরি। এই অবস্থায় দাঁড়িয়ে এই যে ধরুন আইটি রেড, ইডি রেড, সিবিআই রেড, এগুলো মানুষের মনে আর নতুন করে কোনো প্রকার প্রভাব ফেলছে না। তারা ভাবছে যে বেসিক্যালি আবার হবে, একটা স্তর পর্যন্ত যাবে, তারপরে আর যাবে না, পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। এটা বাস্তব। কিন্তু মানে একটা জিনিস যেটা মানুষকে সব থেকে বেশি হন্ট করছে এই মুহূর্তে, সেটা হচ্ছে এসআইআর। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বললেন যে তিনি বেঁচে থাকা অবস্থায় এসআইআর হবে না, তারপরে তিনি আগে গিয়ে এনুমারেশন ফর্ম ফিল আপ। আচ্ছা, এনুমারেশন ফর্ম যদি রাজ্যের মুখ্যমন্ত্রী না ফিল আপ করতেন, দিয়ে বলতেন যে দেখুন আইনে কোথাও বলা নেই এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে, আপনি নির্বাচন কমিশন আমাকে আইন দেখান, তারপর আমি এনুমারেশন ফর্ম ফিল আপ করবো, আপনি বলেছেন নোটিফিকেশন দিয়েছেন বলে আমাকে ফিল আপ করতে হবে, আমাকে আইনে কোথাও বলা নেই। রাজ্যের যে সাধারণ মানুষ, যে খেটে খাওয়া মানুষ, যে অশিক্ষিত মহিলা, সে বা অশিক্ষিত পুরুষ যে এই ফর্মটি ফিল আপ করতে পারবে না প্রপারলি, তার নাম কি বাদ দেবেন? আপনি যখন লিডার, তখন তো আপনাকে ভবিষ্যৎটা দেখতে হবে, দেখতে পেতে হবে, কনসিকুয়েন্সিয়াল থট থাকতে হবে, তবেই তো আপনি লিডার। একটা মানুষের সঙ্গে মহামানবের পার্থক্য কি? সাধারণ মানুষ আজকের দিন দেখে, মহাপুরুষ আগামীকাল দেখে। সেই জন্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমরা প্রণম্য মনে করি, সেই জন্য আমরা রাজা রামমোহন রায়কে প্রণম্য মনে করি, কারণ তারা মনে করেছিলেন সেই সময়ে সমাজে যত কুসংস্কার রয়েছে সেগুলোকে ভেঙে সমাজকে আগিয়ে যেতে হবে, এই জন্য এটা করা উচিত। সমাজের যেগুলো পঙ্কিলতা ছিল সেগুলোকে ধুয়ে মুছে সাফ করে নতুন ভাবে পথ দেখিয়েছে, সেই জন্য তারা মহামানব। আপনি লিডার,
আপনাকে লিডার কিসের জন্য বানিয়েছে? মানুষ ভোট দিয়ে। আপনার কনসিকুয়েন্সিয়াল থট থাকবে, আপনি বুঝবেন যে এনুমারেশন ফর্ম এইসব করাচ্ছে মানে এত মানুষের নাম বাতিল হবে। যেদিন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ছিল সেদিনও তো 2002 সালের লিস্ট যেটা দেখে লিঙ্ক করানো হচ্ছে, সেদিনও তো এইসব রিভিশন হয়েছে, কই নাম বাতিল হয়নি তো। তার মানে জ্যোতি বসু জানতেন, বুঝতেন যে কিভাবে এই বিষয়টা করতে হয়, যার ফলে আমার রাজ্যের কারোর নাম বাতিল হবে না। আজকেও এসআইআর এই রাজ্যে হচ্ছে, কেরলেও হচ্ছে। কেরলে কজনের নাম বাতিল হয়েছে? তাহলে আপনি বলছেন এই রাজ্যে যাদের নাম বাদ প্রশাসনিক অদক্ষতা, মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী? অবশ্যই প্রশাসনিক অদক্ষতা। তার কারণ হচ্ছে, কেন বুঝুন, বিডিও অফিসার কর্মী কিসের কর্মী? রাজ্য সরকারের কর্মী। তারা ইলেকশন কমিশনের কাজ করছে। এসডি অফিসের কর্মী, কারা কিসের কর্মী? রাজ্য সরকারের কর্মী, কিন্তু ইলেকশন কমিশনের বর্তমানে কাজ করছে। ডিএম অফিসেরও তাই। এই যে রোল রিভিশন, এটা ইলেকশনের অংশ না। আমাদের সংবিধানে এটা সকলের জেনে নেওয়া, বুঝে নেওয়া উচিত। এই যে রোল রিভিশন, এই বিষয়টা ইলেকশনের অংশ না। সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিচ্ছে, তার কারণ এটা ইলেকশনের অংশ নয় বলেই দিতে পারছে। এটা ইলেকশনের অংশ হলে আমাদের সংবিধানে নির্দিষ্টভাবে বার রয়েছে, আপনাকে তখন ইলেকশন পিটিশন করতে হবে। সুপ্রিম কোর্ট এই যে নির্দেশগুলো দিচ্ছে, যেহেতু রোল রিভিশনটা ইলেকশনের অংশ না, আপনার এই কাজটা নির্বাচন কমিশনের দ্বারা নিযুক্ত কর্মচারীরা করেন, তারা রাজ্য সরকারি কর্মচারী। অস্বীকার করতে পারবেন? পারবেন না। কেরলের এসডি অফিসের কর্মী, বিডিও অফিসের কর্মী, ডিএম অফিসের কর্মীও কাজ করছে। পশ্চিমবঙ্গের এসডি অফিসের কর্মী, বিডিও অফিসের কর্মী, ডিএম অফিসের কর্মীও কাজ করছে। পার্থক্য কি? কেরলের কর্মীরা কাজ করার পরে নাম বাতিল হয় না, আর পশ্চিমবঙ্গের কর্মীরা কাজ করার পরে নাম বাতিল হয়। দায়ীকে? ওই কর্মীদের যে পরিচালনা করছে সে। নির্বাচন কমিশনের কি আছে? তরলাহীন নিধিরাম সর্দার, 13 জন লোক আছে, 12-13 জন লোক, তারা গোটা সিস্টেমটাকে চালিয়ে ফেলছে। এটা মানতে হবে, বুঝতে হবে। না, উনি এসআইআর বললেন আমি বেঁচে থাকা অবস্থায় এসআইআর করতে দেবো না বলে উনি সবার আগে ইনফরমেশন ফর্ম ফিল আপ করে উনি নিজের নামটা তুলে নিলেন। উনি আবার বলছেন এখন যে নাম বাতিল হয়, উনি তারপরে আবার মাঝে সুপ্রিম কোর্ট গিয়ে বলেছিলেন জয়লাভ হয়ে গেছে। আচ্ছা, ওনার জয়লাভের পরে 34 লাখ লোকের নাম বাতিল হয়ে গেছে। আপনার কেমন জয়লাভ হলো যে 34 লাখ লোকের নাম বাতিল? আর এর আগের দিন বলেছেন এই যে 13 তারিখের পরে মামলা আমরা লড়ছি, এই যে যাই 2-4টে নাম উঠিয়েছি, মামলা করে আমরাই উঠিয়েছি, আর উনি বলছেন আমার জয়লাভ হয়ে গেছে। আমি ভাই বুঝি না, তুমি কোথায়, তোমার এত জয় লাভের দরকার কি? তুমি যদি জয় না লাভ না করে, তুমি যদি বাবা তুমি না যেতে, এইসব জুডিশিয়াল অফিসার অ্যাপয়েন্ট হতো না, ট্রাইব্যুনাল হতো না, এইসব কিচ্ছু হতো না। তোমরা যেই দেখালে রাজ্য সরকারের সাথে ইলেকশন কমিশনের লড়াই, আর আদালত জুডিশিয়াল অফিসার অ্যাপয়েন্ট করলো, ট্রাইব্যুনাল অ্যাপয়েন্ট করলো, মানুষজনের নাম বাতিল হলো। কারণ আপনি বুঝুন, একজন বিডিও জানে শেফালি খাতুন আর শেফালি বেগম এক ব্যক্তি। একজন জুডিশিয়াল অফিসার যতক্ষণ দেখবে, যতক্ষণ তার সামনে এই ডকুমেন্ট না প্রডিউস করা হবে, শেফালি খাতুনের শেফালি বেগম সেম এন্ড আইডেন্টিক্যাল পার্সন, যতক্ষণ পর্যন্ত তার ডকুমেন্ট না পাবে, সে কখনো বলবে যে এরা এক ব্যক্তি? আমি তাহলে বলবো এরপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা কথা বলে দিয়েছেন ফিরদৌস দা। এই আমি একটা কথা বলি, উনি বলেছিলেন তো যে উনি এনশিওর করবেন সবারই ভোট যাতে দিতে পারেন বৈধ ভোটারের নাম পেয়ে। উনি বলুন না আজকে, চলুন আপনি পথ দেখান, যে যতক্ষণ পর্যন্ত না প্রতিটি বৈধ ভোটারের নাম না উঠছে ততক্ষণ পর্যন্ত আমি ভোট বয়কট করলাম। ওই দেখি, বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় আমি ওনার পাশে বসে পড়বো, আমার সাথে ওনার 5 লক্ষ মত পার্থক্য রয়েছে। ওনার উনি ডান দিকে গেলে আমি বাঁ দিকে যাওয়ার লোক, সবাই জানে। আপনি ধর্মতলায় বসুন, আমি পাশে বসে পড়বো, বলুন ভোট বয়কট করবো যতক্ষণ পর্যন্ত না শেষ ভোটারটার নাম উঠবে। দেখুন দেখি, পারবেন না। ক্ষমতা বড় বালায়। এরপরেও বলছেন যতই নাম বাদ যাক জিতবো আমি, এটা কি ধরনের মত? এটাই হচ্ছে ক্ষমতা। এই যে বললাম, আপনি যদি মানুষের অধিকার সম্পর্কে সচেতন থাকতেন, তাহলে আপনি বলতেন যে মানুষের অধিকার যতক্ষণ সুরক্ষিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি লড়ে যাব। আমরা বলছি আমরা লড়ে যাব, শেষ ভোটার যতক্ষণ পর্যন্ত না নাম উঠবে ততদিন পর্যন্ত লড়বো। আমার কাজ আদালতের, আমি লড়বো, আমি আমার সামর্থ্য অনুযায়ী লড়বো। আমার
প্রেক্ষিতে লড়বো, আপনার সামর্থ্য অনুযায়ী আপনার প্রেক্ষিতে লড়ুন। আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি যদি সেদিন এনুমারেশন ফর্ম ফিল আপ না করে বলতেন যে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছি এই এনুমারেশন ফর্ম ফিল আপ করিয়ে এইভাবে এসআইআর করাটা অন্যায় হচ্ছে, আমি এনুমারেশন ফর্ম ফিল আপ করবো না, দেখে আমার নাম বাতিল করে দেখান। নির্বাচন কমিশনের ক্ষমতা হতো, ও বাবার ক্ষমতা যে লোকজনের নাম বাতিল করবে? অবশ্যই তিনি বলেছেন এসআইআর হতে দেবো না, তারপরে তিনিই তো এনুমারেশন ফর্ম ফিল আপ করে তিনিই তো রাস্তাটা দেখিয়েছেন, উনি তো পথ প্রদর্শক এসআইআর, উনি তো এই রাস্তায় হাঁটিয়েছেন নির্বাচন কমিশন। আমি বলছি কালকে যদি বিকাশ ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকতো করতে দিতেন না, ওই যে ফর্মে বলছে ওইভাবে করতেন, ওই একজনের নামও বাতিল হতো। মানে জ্যোতি বসুর আমলে একজনের নাম বাতিল হয়নি, যদি বিকাশ ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকতো একজনের নামও বাতিল, শুধুমাত্র উনি মুখ্যমন্ত্রী আছেন বলে নাম বাতিল হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ উনি প্রশাসনটাকে মানে যেভাবে চালানো উচিত সেভাবে চালাতে পারেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আইসি থেকে ওসি যত অফিসার আছে নির্দেশ পাঠানো হয়েছে তৃণমূল কংগ্রেসের বুথ এজেন্টদের আগে থেকে গ্রেফতার করে রাখতে, ওরা এখন আর আমাদের অফিসার নেই, যাতে তৃণমূল কংগ্রেসের এজেন্টরা বুথে না বসতে পারে সেই জন্য আইসিওসি দের ব্যবহার করা হচ্ছে, ওরা আর আমাদের লোক নয়। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলছেন এবং বলছেন প্যারালাল মেশিনারি তৈরি রাখতে হবে, একজনকে গ্রেফতার করলে অন্যজন যাতে বসতে পারেন বুথে, এবং মা বোনেদের তৈরি থাকতে বলছেন। কি আপনার এই মালদার কাণ্ডের পরে আপনার মনে আছে গ্রেপ্তার করার পরে তিনি কি বলেছিলেন? আমার সিআইডি গ্রেপ্তার করেছে, ক্রেডিট নিয়েছিলেন না? তা আপনার আন্ডারে তো পুলিশ নেই, তো সিআইডি কি করে আপনার আন্ডারে হলো? আপনি তো পুলিশ মন্ত্রী, আপনি তো ক্রেডিট নিয়েছেন না? ক্রেডিট নেওয়ার সময় আমার সিআইডি দিয়ে বলছেন এখন আমার আন্ডারে পুলিশ নেই। ও মালার যখন পড়তে হবে তখন বলবেন আমার সিআইডি আমি গ্রেপ্তার করে ফেলেছি, দিয়ে দেখেন পরে দেখেন হাওয়া খারাপ, তখন আবার একটু দেখছেন যে আমাদের সব বুথ লেভেলের এজেন্ট সবাইকে গ্রেপ্তার করতে বলেছে। উনি চাইছিলেন যদি একটা রাষ্ট্রপতি শাসন হতো, একটা যদি মানে কোনোভাবে অন্য কিছু হতো, তাহলে ওনার সহানুভূতির হাওয়ায় উনি আবার ভোট জিতে যেতেন, সিএ করে ভোট জিতেছেন, এসআইআর করে আবার ভোট জিততেন, বা সহানুভূতির একটা হাওয়া পেয়ে ভোট জিততেন। দেখুন রাজনীতির এটা নিয়ে কোনো সন্দেহ নেই, উনি মাটির গন্ধ ভালো বোঝেন। ও আইপ্যাক টাইপ্যাক সব মানে ও জাস্ট এনেছে, দুদিন পরে চলে যাবে, কিন্তু এটা সত্য কথা, উনি মাটির গন্ধ ভালো বোঝেন, ফলে রাজনীতিটা ভালো বোঝেন, ফলে উনি ভালো করে বুঝেছিলেন বা বুঝেছেন, এখনো পর্যন্ত ভোট হয়নি, যে বেসিক্যালি গ্রাউন্ড রিয়ালিটি কি। ফলে এমন কিছু ঘটতে হবে যেটা গ্রাউন্ড রিয়ালিটিটাকে চেঞ্জ করতে পারে। দেখুন এ নিয়ে কোনো সন্দেহ নেই, কেন তার কারণ দেখো যুক্তিসঙ্গত কারণ রয়েছে। দেখুন 15 বছরের সরকার, প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া আছে এক, তৃতীয় এই যে দুর্নীতি, একেবারে চিটফান্ড থেকে শুরু করে চাকরি দুর্নীতি, একটার পর একটা দুর্নীতি, এর ফলে সেটা এই প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া সেটা আরো বেশি প্রবল হয়েছে। তৃতীয় এই যে ধরুন একটার পর একটা প্রতিশ্রুতি ভঙ্গ, ডাবল ডাবল চাকরি হয়নি, যে সরকার দিয়ে দিতে পারে না তাদের সরকার, সেই শাসক দলের সরকারে থাকার কোনো প্রকার নৈতিক অধিকার নেই বলা মুখ্যমন্ত্রী 7 বার হেরে যাওয়ার পরেও এখনো পর্যন্ত কর্মচারীদের দিয়ে দিচ্ছেন না। এখনো পর্যন্ত শিক্ষক পাইনি, শিক্ষাকর্মী পাইনি, পঞ্চায়েত কর্মী পাইনি, মিউনিসিপ্যালিটির কর্মী পাইনি, গ্র্যান্টিনেডের কর্মচারীরা দিয়ে পাইনি, এরিয়ার দিয়ে 7 বার মামলা জিতেছি তারপরে। তাহলে এই প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া পারবে না কমবে? গ্রামের সাধারণ স্কুল, প্রাথমিক স্কুল, আপার প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি স্কুল, একটার পর একটা স্কুল বন্ধ হচ্ছে, 8,000-এর উপর স্কুল বন্ধ। অবভিয়াসলি মানে ইচ এন্ড এভরি প্রকল্পে, সে আপনি 100 দিনের কাজ যেটাকে আপনি ভুয়ো জব কার্ড বলছেন, আপনি গৃহ নির্মাণের ক্ষেত্রে দুর্নীতি, প্রতিটি ক্ষেত্রে রাস্তা নির্মাণ, কি কোয়ালিটির রাস্তা তৈরি করছেন, এই যে প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি, এই প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া আরো বাড়িয়েছে। ফলে আপনি এটা গ্রাউন্ড রিয়ালিটি তৈরি হয়েছে,
দেখুন, একটা সরকার অনেকদিন থাকলে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তৈরি হয়, কিন্তু এই যে ফ্যাক্টর গুলো অ্যাড হয়েছে, ফলে এই হাওয়াটা আরো বেড়েছে। এটা অস্বীকার করে লাভ নেই, এইটা গ্রাউন্ড রিয়ালিটি। আপনাকে এমন একটা পলিটিক্যাল সিচুয়েশন যদি তৈরি হয়, যেমন সি এর ক্ষেত্রে তৈরি হয়েছিল, এটা ক্রাইসিস ম্যানেজমেন্ট হয়েছে, লোকে ভয় পেয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সংখ্যালঘু ভোট এক কাট্টা হয়ে তৃণমূলের পক্ষে ভোট দিয়েছে। এটা এবারে সম্ভব না। এভাবে কেন সম্ভব না? আপনি দেখুন, এবারে মানুষ কিন্তু পুষছে, কিন্তু মানুষ রিয়াক্ট করছে না। ফলে মানুষের মনে কিন্তু ব্যথা যন্ত্রণা রয়েছে। আর এটা ভাবার কারণ নেই এসআইআর এ শুধুমাত্র মুসলমানের নাম বাতিল হয়েছে, মুসলিম হিন্দুর উভয়ের নাম বাতিল হয়েছে। আমি বলছি একদম উচ্চবিত্ত মুসলমানের নাম বাতিল হয়েছে, উচ্চবিত্ত হিন্দুর নাম বাতিল। আমার কাছে একাধিক সরকারের আধিকারিক পর্যায়ের বাড়ির ছেলেটি আমেরিকায় থাকে, তার নাম, কেন্দ্রের সরকারের একেবারে উচ্চপদস্থ আধিকারিক, তার সন্তান বিদেশে পড়াশোনা করছে, সেই আধিকারিক, কেন্দ্রীয় আধিকারিকের নাম বাতিল, অধ্যাপকের নাম বাতিল, কেউ হিন্দু কেউ মুসলমান। বাড়িতে একাধিক ডাক্তার, এমসিএইচ করা ডাক্তারবাবু, তার নাম বাতিল, তার মায়ের নাম বাতিল। আর দুই বোন, তারা এমডি করা ডাক্তার, তাদের নাম আছে। বাবাকে ইন্দিরা গান্ধী চিঠি লিখত, এই কলকাতার একটা ইনস্টিটিউট, মেডিকেল ইনস্টিটিউট, তার বাবার উদ্যোগে বেসরকারি থেকে সরকারি হয়েছে। তো এরকম লোকের নাম বাতিল। ফলে এই যে মানুষজন, মানে মিশ্র প্রভাব পড়েছে, তো মানুষজন বুঝতে পারছেন যে কেরলে এসআইআর হচ্ছে, সেখানে নাম বাতিল হচ্ছে না। আজকে পশ্চিমবঙ্গে কেরলে হচ্ছে, নাম বাতিল হলো না, অথচ পশ্চিমবঙ্গে হচ্ছে কেন? এই প্রশ্ন মানুষকে হন্ট করছে, এবং মানুষ সেই জন্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, এবং প্রস্তুতি নিয়ে ফেলেছে, সেরে ফেলেছে মানুষ। রেজাল্ট আপনি 4 তারিখ, আপনি অপেক্ষা করুন, আমি অপেক্ষা করি। রেজাল্ট তো বেশি দেরি নেই আর। 23 তারিখে ভোট, 29 তারিখে ভোট, ওই অপেক্ষা করুন। মানুষ দেখুন, আমি মনে করি গণতন্ত্রের গণদেবতা মানুষ, তারা একেবারেই জানেন কোন সময় কোন জবাবটি দিতে হবে। যোগ্য জবাব মানুষ সর্বদাই দেন। কোনো দেরি হয়, বিভিন্ন ভাবে মানুষ আবিষ্ট হতে পারে। কিছু মানুষকে কিছু সময়ের জন্য বোকা বানিয়ে রাখা যায়, কিন্তু সব মানুষকে সব সময়ের জন্য বোকা বানিয়ে রাখা যায় না। সময় 4 তারিখ নিশ্চিতভাবে। রায়দিঘির সভা থেকে সুর চড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় উদার, কিন্তু আমি অত উদার নই। যারা আমাদের উপর অত্যাচার করেছে, বাংলার ক্ষমতা কি 4 তারিখের পর বোঝাবো। কি ভিন্ডিকটিভ করে। আপনাদের মনে থাকবে, যখন বামফ্রন্ট ক্ষমতায় এলো, তারপরে বামফ্রন্ট কিন্তু রাজনৈতিক বন্দী মুক্তি করেছিল। আপনি বলতে পারবেন না সিপিএম ক্ষমতায় এসে যে তার আগে সিপিএম এর বিভিন্ন কর্মীদের উপরে, নেতৃত্বের উপরে যেভাবে অত্যাচার হয়েছে, তারপরে এসে তারা তার বদলা নিয়েছে। অথচ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে যে পরিমাণ, মানে বিরোধী কর্মীদের উপরে আক্রমণ, তাদের কাছ থেকে এই যে টাকা আদায় থেকে শুরু করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া, তারা বাধ্য হয়েছেন বাড়ি ছাড়তে। পরবর্তীতে কেউ আদালতের নির্দেশে বা কেউ অনেক দিন পরে বাড়ি ফিরতে পেরেছিলেন। আপনাদের মনে থাকবে, বাড়ির পর বাড়ি আগুন লাগিয়ে দেওয়া হতো, এসব ঘটেছে। আপনি যত বেশি অসহিষ্ণু হয়ে যাবেন না, আপনি যত বেশি নিম্নমুখী চাপ তৈরি করবেন, তত বেশি ঊর্ধ্বমুখী চাপ তৈরি হবে। আপনি যত বেশি এই যে অসহিষ্ণু হবেন, আপনাকে তত বেশি অসহিষ্ণুতা সহ্য করতে হবে। ফলে এটা ভাবার কোনো কারণ নেই যে গণতন্ত্রে আমি আজকে অসহিষ্ণু হয়ে যাচ্ছি, আজকে আমি ক্ষমতাধর তাই আমি বিরোধীদের চোখ রাঙাচ্ছি, কালকে উল্টোটা ঘটবে না। গণতন্ত্রের একটা শিক্ষা। তো দেখুন, আপনি বেশি দূরে যেতে হবে না, পাশের রাষ্ট্রগুলো দেখুন, দুদিন আগে প্রধানমন্ত্রী, তারপর দিন ছুটে পালাচ্ছে। তার বাসভবনে লোকে কেউ মুরগি ধরে নিয়ে আসছে, কেউ বালিশ বগলে নিয়ে আসছে।
এটা গণতন্ত্রের শিক্ষা, এটা গণদেবতার শিক্ষা। এখানে না জনগণ মাথায় তুলে নেবে, কিন্তু কখন হাতটা ছেড়ে দিয়ে ধপাস করে মাটিতে ফেলে দেবে আপনি জানেন না। অনেক বছরে কিছু ঘটে না, আবার কয়েক ঘন্টায় অনেক কিছু ঘটে। এটা গণতন্ত্রের শিক্ষা। এই শিক্ষায় যত বেশি শিক্ষিত হবেন, তত বেশি সহিষ্ণু হবেন। আর আপনি এই শিক্ষায় যদি শিক্ষিত না হতে পারেন, অসহিষ্ণু হয়ে গেলে, ওই যে বললাম কোন সময় জনগণ হাত ছেড়ে দেবে, ধপাস করে পড়বেন, তার কোনো ঠিক নেই।